আজকের ক্লাসে সবাইকে স্বাগত হচ্ছে। আজকের ক্লাসে আমরা পদার্থের অবস্থা এবং চাপ এই চ্যাপ্টারে একটা হচ্ছে নিউ কনসেপ্ট আছে, এটা নিয়ে আলোচনা করব। কনসেপ্টটা হচ্ছে স্থিতি স্থাপকতা। হ্যাঁ, এই কনসেপ্টটার নাম হচ্ছে স্থিতি স্থাপকতা। হচ্ছে ইলাস্ট্রিসিটি। এই জিনিসটা হচ্ছে ইলাস্ট্রিসিটি। ইলাস্ট্রিসিটি এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে যে ফ্লেক্সিবল বা নন রিজিড পদার্থের একটা ধর্ম। ফ্লেক্সিবল জিনিসটা হচ্ছে কি, একটা বস্তু, এটা একটা বস্তু। এই বস্তুটা জিনিসটা হয় এখানে যখন অনেক বেশি একটা রড মনে করি, এখানে অনেক বেশি যখন ফোর্স পাই তাহলে বস্তুটা এখানে সরে যায়, বাঁকা হয়ে যায়। কিন্তু এই বলটা যদি আমি সরাই আনি, ঠিক আছে, এই বলটা যদি সরাই আনি তবে সেটা আগের অবস্থায় আবার ফিরে আসবে। ঠিক আছে, এই বলটা যদি সরাই নেই তাহলে এই বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। ঠিক আছে, এই যে ফিরে আসার ধর্ম, একটা বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটার আকার বা আয়তন একটা পরিবর্তন হয়। আরো পরিবর্তন হইতে পারে। একটা হচ্ছে ফোর্স দিয়ে এই বস্তুটাকে টানা হচ্ছে, এফ বলে হচ্ছে টানতেছে, এটা হচ্ছে কানেক্টেড কোনো প্রান্ত। এবার এফ বলে বস্তুটাকে টানতে আছে, টানার ফলে এই বস্তুটার দৈর্ঘ্য অল্প বেড়ে গেছে। এখানে ছিল দৈর্ঘ্য অল্প বেড়ে গেছে, দৈর্ঘ্যটা এল বলতে, স্মল এর আগে ছিল হচ্ছে ক্যাপিটাল এল। এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে হচ্ছে পরবর্তীতে দৈর্ঘ্য বৃদ্ধি। এখন এই অবস্থায় এনে যদি বলটা আবার রিলিজ করে দেওয়া হয় তো বস্তুটা তার একটা ধর্ম আছে। ধর্মটা হচ্ছে আন্তঃআণবিক বলের কারণেই হয়। কারণ হচ্ছে এই অণুগুলো আবার আকর্ষণ করে, তখন সে আবার আগের অবস্থায় ফিরে চলে আসে। এই যে একটা বস্তুতে বল প্রয়োগ করা হলে বস্তুটার আকার বা আয়তন একটা পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করার ফলে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসে। এই যে ফিরে আসা যে ধর্ম, মানে তার আগের অবস্থায় ফিরে যাওয়া যে ধর্ম, এটা কি বলা হয়? স্থিতিস্থাপক বা ইলাস্টিসিটি। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। এইগুলো নিয়ে আমি একটা স্লাইড দেখাবো। এই স্লাইডটা আমি দিয়ে দিব। এটা দেখলে মোটামুটি এখানে সবগুলো নিয়ে আলোচনা করা আছে। যে পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচার, এটা হচ্ছে ইন্টার একটা বই। তো প্রথমেই আছে পদার্থের আন্তঃআণবিক বল, এটা একটু মাথায় রাখতে হবে। পদার্থের আন্তঃআণবিক বল, এই কথাগুলো লিখে নিতে হবে। এখানে বলা হচ্ছে কি যে প্রত্যেক পদার্থ অণুপরমাণু দিয়ে গঠিত, আমরা জানি। তো আমরা পরমাণু লেভেলে সবসময় পরমাণু লেভেলে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে হচ্ছে বিবেচনা করা হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে অণু লেভেলে চলে না। ঠিক আছে, এটা বলছে বিভিন্ন পরমাণুর মধ্যে ক্রিয়াশীল বলের জন্য গঠিত হয় অণু। পরমাণুগুলোর কিছু অণু হয়, আর বিভিন্ন অণুর মধ্যে ক্রিয়াশীল যে পদার্থ তা গঠিত হয় পদার্থ। অণুগুলো পরস্পর আকর্ষণের ফলে গঠিত হয় পদার্থ। এখন এইখানে সংজ্ঞাটা বলছে, এই সংজ্ঞাটা লিখে রাখতে হবে। এই যে অণুগুলোর পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে আন্তঃআণবিক বল বলে। ঠিক আছে, অণুগুলো পরস্পরের মধ্যে যে বলটা ক্রিয়া করে তাকে আন্তঃআণবিক বলে। আমাদের ভ্যান ডার ওয়ালস বল দেখেছি, ঠিক আছে। এইটা হচ্ছে অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আন্তঃআণবিক বল, এটা মাথায় রাখতে হবে। অণুগুলো পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে আন্তঃআণবিক বল বলে। এখানে আর এগুলো পড়তে হবে না। ঠিক আছে, সাম্য অবস্থায় পদার্থের তিনটি অবস্থা থাকে, একটা তরল, একটা বায়বীয়, একটা তরল, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়। তো কঠিন পদার্থে কি হয়? কঠিন পদার্থে অণুগুলো খুব কাছাকাছি থাকে, সুদৃঢ় বিন্যাসে হচ্ছে সজ্জিত থাকে। তারপর বলছে কঠিন পদার্থের অণুগুলো এদের গড় অবস্থানে ঘিরে স্পন্দিত হয়। এগুলো আছে কঠিন অণুগুলোর মধ্যে বল প্রবল। এই তিনটা পদার্থের মধ্যে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বলটা বেশি, এবং কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন তো আছে, আকার আছে, নির্দিষ্ট আকার আছে। তারপর তরল, তরল পদার্থের অণুগুলো যে থাকে, অণুগুলোর মধ্যে দূরত্ব হচ্ছে কঠিন পদার্থের কিছুটা বেশি, তাহলে তার আন্তঃআণবিক বলটা কম। এগুলো খাতায় লিখে দিতে হবে। এদের মধ্যে আকর্ষণ বল দুর্বল এবং অণুগুলো মুক্ত হয়ে তরল পদার্থে ঘুরে পড়ে, ফলে তরল পদার্থের আকার পরিবর্তন হয় এবং যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে। তারপর বায়বীয়, বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বেলাতে অণুগুলোর আকৃতির তুলনায় এদের মধ্যবর্তী দূরত্ব খুব বেশি হয়। হ্যাঁ, এবার আন্তঃআণবিক বলে দুর্বলটা, sorry, খুব দুর্বল। এই পদার্থ অণুগুলো র্যান্ডমলি ঘোরাফেরা করে, কোনো বিন্যাস থাকে না, এবং যে পাত্রে রাখা হয় সে পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটায়। ঠিক আছে, সংঘর্ষ বা পদার্থের বন্ধন, এগুলো কেমিস্ট্রির রাসায়নিক সামগ্রী, ধাতব বন্ধন, ভ্যান ডার ওয়াল, এগুলো কেমিস্ট্রি পড়া। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। এই যে এটা
এই কথাগুলো মাথায় রাখতে হবে, স্থিতিস্থাপক ইলাস্টিক। এই ফাইলটা দেওয়া আছে, এখান থেকে এগুলো একটু পড়তে হবে বাংলায়। হ্যাঁ, তো এটা কি বলা হচ্ছে, স্থিতির সংজ্ঞা কি হচ্ছে, যখন আমি বল প্রয়োগ করব, হ্যাঁ, বল প্রয়োগ করব, যখন বল প্রয়োগ করবো একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে হুম, অণুগুলোর মানে দুইটা অণুগুলো তো স্থির থাকে, এটা একটা কনসেপ্ট। দুইটা অণুগুলো যে স্থির থাকে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, এই অণুগুলোর মধ্যে একটা দূরত্ব বলা হয় আর নট। এই দূরত্বটাকে বলা হয় আর নট, মানে হচ্ছে এটা হচ্ছে স্থির দূরত্ব। কোনো কারণে এই যে অণুটাকে আমি সরায় এখানে নিলাম, এই অবস্থানে যদি নিলাম, তাহলে হচ্ছে এই যে ভ্যারিয়েবল যে দূরত্ব, এটাকে বলে আমরা আর। ঠিক আছে, এই আরটা যদি আর নট এর চাইতে বেশি হয়ে যায়, ঠিক আছে, যখন বেশি হয়ে যাবে তখন এই অণুগুলো পরস্পরকে আকর্ষণ করা শুরু করবে। ঠিক আছে, মানে আমি তার দৈর্ঘ্য যখন বৃদ্ধি করতেছি তখন তারা পরস্পর আকর্ষণ করা শুরু করতেছে এবং কাছে নিয়ে আসার চেষ্টা করতেছে। হ্যাঁ? কোনো কারণে এরপর যদি আমি এটাকে সংকোচন করে অণুগুলোর কাছে নিয়ে চলে আসি, তার মানে কি আর লেস দেন আর নট, আর এটা ছোট হয়ে যাচ্ছে, তখন অণুগুলো আবার বিকর্ষণ শুরু করে। বিকর্ষণ শুরু করার কারণে কি হয়, তারা আবার আগের অবস্থানে যেতে চায়। এই যে যাওয়ারটা ধর্ম, এটা কি বলা হচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু পথে দেওয়া হয় না, ন্যাচারাল এটা হয়। এই যে ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তো বলা হচ্ছে বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, অর্থাৎ বস্তুর বিকৃতি হয়, মানে বস্তুর আয়তনে আকারে চেঞ্জ ঘটে, তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের কারণে বা যে ধর্মের ফলে বিকৃত বস্তু আগের আকার আকৃতি ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বলে। হ্যাঁ, এই জিনিসটা বলতে হবে। এখন কথা হচ্ছে রাবার বেশি স্থিতিস্থাপক না একটা হচ্ছে ইস্পাত বা লোহা বেশি স্থিতিস্থাপক। এই কথাটা আছে, এটা দেখেও মনে হলো যে রাবারকে সহজেই বেন্ড করা যায়, আবার ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে, তাহলে রাবার বেশি এটা না। তো এখানে বলছে যে বস্তুর বাধা দেওয়ার ক্ষমতা যত বেশি, তাকে তার স্থিতিস্থাপকতা তত বেশি। এটা মাথায় রাখবে, বাধা দেওয়ার ক্ষমতা আমরা পরে দেখবো ইয়ং এর গুণাঙ্ক আছে, ওইটা যার বেশি থাকবে সে বেশি তত বেশি স্থির হবে। এই যে লোহা ও রাবারের মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা হলো, লোহা বেশি স্থির হবে। সবচেয়ে বেশি হচ্ছে স্থিতিস্থাপক পদার্থ, এটা হচ্ছে ইস্পাত। সবচেয়ে বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত, এটা হচ্ছে হচ্ছে লিখে নিতে হবে ইস্পাত। এটা একটা গেল স্থিতিস্থাপকতা। তারপরে এগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, এগুলো পড়লে পড়া যায় বা না পড়লে এখানে পড়তে হবে স্থিতিস্থাপক সীমা, এই কথাটা, লিমিট। ঠিক আছে, ইলাস্টিক লিমিট, এই জিনিসটা পড়তে হবে। কেন ইলাস্টিক লিমিট বলছে, একটা হচ্ছে আমি যদি দেখি যে ওই রাবার গুলোর গার্ডার যেগুলো হচ্ছে, মানে হচ্ছে টাকা হচ্ছে হোল্ড করার জন্য রাবার গুলো ইউজ করা হয়, গার্ডার। ওটা যদি আমি এক কাজ করি, গার্ডারটাকে হচ্ছে এক পাশ কেনে মানে কেটে ওকে লম্বা বানাইলাম, ওই গার্ডারটাকে আমরা টান দিলাম, হচ্ছে টান দিলে কি হবে, ওই যে গার্ডারটা কি হবে, দৈর্ঘ্যে হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, এই গার্ডারটা দৈর্ঘ্যে বেড়ে যাবে, মানে হচ্ছে জিনিসটা আমি বুঝাচ্ছি এটা। এই পর্যন্ত ছিল হচ্ছে রাবারটা। হ্যাঁ, কেউ একজন টান দিছে, এইদিকে টান দিছে, মানে একদিকে টান দিছে, হ্যাঁ? আমি এবার বলছি, তাহলে রাবারটা এই দিক পর্যন্ত চলে গেল, এখন আবার ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার ফলে সেটা আবার আগের অবস্থায় চলে আসছে। এটা কিন্তু তার হচ্ছে লিমিটের ভেতরেই আছে। কিন্তু একজন কি করছে, অনেক জোরে টান দিছে, অনেক জোরে টান দিয়েছে, অনেক জোরে, মানে অনেক বড় জোরে টান দিয়েছে। টান দেওয়ার পর সে যখন ছাড়তেছে তখন আর, এটা তো আগের অবস্থায়, তখন আর আগের অবস্থায় দেখে আসতেছে না, মানে কিছুটা তার হচ্ছে দৈর্ঘ্যটা বেড়ে থেকে গেছে, মানে স্থায়ী হয়ে গেছে, মানে এই স্থিতি আসতে পারছে না। তাহলে আমরা এখানে বলবো একটা লিমিট তো আছে, কোন লিমিট পর্যন্ত এটা হচ্ছে স্থিতিস্থাপক থাকবে। মানে একটা জিনিস আমি যদি বলি, একটা হচ্ছে টেবিলের ওপর, একটা আপনি বইয়ের টেবিলের ওপর ওজন দিচ্ছেন, সে বইয়ের টেবিলের হচ্ছে 1 টন বা 1000 কেজি হচ্ছে নিতে পারে ওয়েট। তো 1000 কেজি নিতে পারে, আপনি যদি 1010 কেজি দেন টেবিলটা ভেঙে যাবে। ওই যে 1000 কেজি নিতে পারে, সেটাই হচ্ছে টেবিলের লিমিট। এইটা হচ্ছে টেবিলের লিমিট। এই স্থিতিস্থাপক বস্তুটা যে বল পর্যন্ত তার স্থিতিস্থাপক বা ইলাস্টিক ধর্মটা বজায় রাখতে পারে, একটা বল আছে 100 নিউটন বলে, সে হচ্ছে এই স্থিতিস্থাপকটা ধরে রাখতে পারে, এর বেশি হলে তা সে আর ধরে রাখতে পারে না, সে কিছুটা বিকৃত হয়ে যায়, মানে কি হচ্ছে, দৈর্ঘ্য বেড়ে যায়। এটাই বলছে মা- যে মানের বল পর্যন্ত কোন বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, মানে 100% স্থিতিস্থাপক থাকে, এই সর্বাপেক্ষা যে বল প্রয়োগ করে বল অপসারণ করলে বস্তুটি পূর্ব অবস্থায় ফিরে আসে, তাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, সেই অবস্থাকে বলবো হচ্ছে স্থিতি সীমা। নমনীয় বস্তু এগুলো আপনাদের বই নাই, পূর্ণ স্থিতি বস্তু, নমনীয় বস্তু, সুতরাং এগুলো পড়ার দরকার নেই। এখানে পড়বেন হচ্ছে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট, এটা একটা পড়বেন। ঠিক আছে,
তারপর হচ্ছে পূর্ণ দৃঢ়, এগুলো এক লাইনে পড়তে পারেন। পূর্ণ দৃঢ়, বাইরের কোনো যে পূর্ণ দৃঢ় বস্তু তাই কোনোভাবে বিকৃতি করা যাবে না। পূর্ণ যে দৃঢ় বস্তু মানে কি, বাইরে যে কোনো বল প্রয়োগের ফলে বস্তুর আকারের কোনো পরিবর্তন হয় না, তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। আপনার হচ্ছে তিনজন পার্টিসিপেন্ট আছেন, কেউ একজন বলতে পারবেন কি যে পূর্ণ দৃঢ় বস্তু আপনার দেখা কোনটা? কি যে আমি যতই বল দিচ্ছি তার বিকৃতি হচ্ছেই না, পূর্ণ দৃঢ় বস্তু এমন কোন জিনিস আছে? তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি রেসপন্স করবেন। পূর্ণদৃঢ় বস্তু এখানে যদি না জেনে থাকেন, হচ্ছে কাঁচ একটা পূর্ণ হচ্ছে হচ্ছে দৃঢ় বস্তু। কাঁচ হচ্ছে একটি পূর্ণ দৃঢ় বস্তু। কেন? কাঁচ ভেঙে যাবে, তাকে বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বাড়বে না, ভেঙে যাবে কিন্তু। তো কাঁচ একটা পূর্ণ হচ্ছে দৃঢ় বস্তু। তারপর হচ্ছে স্ট্রেইন, এই জিনিসটা আমি পড়তে হবে, এটা আপনার বই আছে। স্ট্রেইন বিকৃতি, হ্যাঁ বিকৃতি, স্টি হচ্ছে বিকৃতি। এই বিকৃতি আমি সুন্দর করে বুঝাচ্ছি, বিকৃতিটা কি জিনিস। এগুলো পড়বে আপনাদের বইয়ের সংজ্ঞায়, এগুলাই পড়বে বিকৃতি। বিকৃতি এখানে হচ্ছে, এখানে কথাটা এখানে বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে কোনো বস্তু একক মাত্রায়, কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়, কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়। এটা ভালো একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে। কোনো বস্তু বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে বিকৃতি হয়, সরি একক মাত্রায় যে বিকৃতি নয়, একক মাত্রায় যে পরিবর্তনটা হয় তাকেই বলা হয় বিকৃতি। বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকেই আমরা বলবো হচ্ছে বিকৃতি। ক্লিয়ার? একক মাত্রা বলতে কি বোঝায়, এই জিনিসটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? একক বলতে কি বোঝায়? একক মাত্রা বলতে আমরা কি বোঝাই? তাহলে আমি হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে ব্যাখ্যা ভাবে দিবেন, বইয়ের ভাষায় দিতে হবে এমন কোনো কথাই নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা পদার্থ, এটা একটা, এটা একটা পদার্থ, মানে একটা পদার্থ না, একটা দৈর্ঘ্য আমি ধরবো, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, তার হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই এলে আমি হচ্ছে একটা বল প্রয়োগ করলাম, এই এলে আমি একটা হচ্ছে বল প্রয়োগ করলাম। আমি কিন্তু আপনাদের বইয়ের মতো করে লিখবো না, ঠিক আছে? আমি যেভাবে লিখবো পরীক্ষাতে এভাবে করবেন, ঠিক আছে? বইয়ের বইয়ের ভাষা লিখতে গেলে একটু ঝামেলা হবে, আমি হচ্ছে ইজি ওয়ে বুঝাবো। তাহলে একক মাত্রা দেন, এটাকে একটু বল প্রয়োগ করছেন, ঠিক আছে? এই জিনিসটাকে একটা বল প্রয়োগ করছেন কোন দিকে? এই দিকে একটা বল প্রয়োগ করছেন, কেউ একটা বল প্রয়োগ করছেন। এটা এভাবে হচ্ছে কোন একটা বস্তুর সাথে সংযুক্ত ছিল, বল প্রয়োগ করছে। তো বল প্রয়োগ করার ফলে এই ঘটনাটা কি ঘটছে? কি হবে বল প্রয়োগ করলে? তার হচ্ছে দৈর্ঘ্য বাড়বে। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটা ছিল এল, এবং এখানে যে দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, এটা হচ্ছে স্মল এল। তাহলে এল এর পরিচয় কি বলেন? আমি কিন্তু একবার লিখে দিচ্ছি, এল এর পরিচয়কে কি বলবো? আদি দৈর্ঘ্য। এল এর পরিচয়কে কি বলবো? আদি দৈর্ঘ্য। এলটাকে কি বলবো বলেন? দৈর্ঘ্য বৃদ্ধি। এলটাকে কি বলবো? আমরা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে ওরাও কি বলছে, বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকেই বলা হয় বিকৃতি। বিকৃতি হচ্ছে স্ট্রেইন। এই ইংলিশটা তার মাথায় রাখবেন, স্ট্রেইন, STRAIN, STRAIN, স্ট্রেইন, ঠিক আছে? স্ট্রেইন মানে বিকৃতি। তাহলে একক মাত্রায় তাহলে আমরা বলতে পারি এল দৈর্ঘ্যে বিকৃতি কত হয়েছে? বলেন তো, এল দৈর্ঘ্যে বিকৃতি কত হয়েছে? এল দৈর্ঘ্যে,
এল দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে? এল দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে? এল না? তাহলে একক দৈর্ঘ্যে, তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিবর্তন কত হয়েছে? এল বাই এল। এটাকে কি বলবো আমরা? স্মল এল বাই এল কে কি বলবো আমরা, কথা বলেন? এটা কি বলবো? বিকৃতি, স্মল এল বা এল। এটা কি আমরা বলবো হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি বা স্থান হচ্ছে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয়। এই বল প্রয়োগের ফলে কথাটা না লিখে হবে। কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাই বিকৃতি বলে। তাহলে একক মাত্রায় এল, এল হচ্ছে স্মল, মানে স্মল দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য সংকোচন আমরা বলতে পারি, হ্যাঁ। আর ক্যাপিটাল এলটা হচ্ছে আদি দৈর্ঘ্য। এটা বুঝতে কারো সমস্যা আছে? বলেন, এটা বুঝতে কারো সমস্যা আছে? কথা বলতে হবে। হ্যালো। তাহলে হচ্ছে তার বিকৃতির হচ্ছে এল বাই এল। এখন কোন সিস্টেমে যদি এভাবে হচ্ছে বিকৃতি আছে একটা আছে বের করতে বললো, বিকৃতিটা একটা বের করতে হলে এরকম ভাবে এই বিকৃতির দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। তাকে বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্যটা হয়ে গেলো 6 মিটার। তাহলে এখানে বলছে বিকৃতি কত? তাহলে এখানে বলছে বিকৃতি কত, ঠিক আছে, এভাবে বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে ক্যাপিটাল এল হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। স্মল এল কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি, 6 - 5 সমান 1 মিটার, ঠিক আছে। 6 - 5 1 মিটার। তাহলে যে বিকৃতিটা কি হবে? বিকৃতি হবে 1/5, মানে হচ্ছে স্মল এল বাই এল। এটা হচ্ছে বিকৃতি, আমায় বের করতে হবে। এখন বিকৃতির একক নিয়ে আমরা কাজ করতেছি। বিকৃতির একক, বিকৃতি মানে হচ্ছে স্মল এল বা হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এটার একক হচ্ছে মিটার, এটার একক হচ্ছে মিটার। তাহলে দুইটা মিটার হলে কেটে যায়, হচ্ছে বিকৃতির কোনো একক বা মাত্রা নেই, ঠিক আছে। বিকৃতির কিছু নেই, একক বা মাত্রা নেই, একটা হচ্ছে জাস্ট নাম্বার। বিকৃতির হচ্ছে একক বা মাত্রা নেই, এটা একটা জাস্ট হচ্ছে নাম্বার। এরপর আরেকটা জিনিস দেখবো, এরপর আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে পীড়ন, স্ট্রেস। আমরা হচ্ছে বাস্তব জীবনে অনেক স্ট্রেস লাভ করি, হচ্ছে এই স্ট্রেস নিয়ে কাজ। এবার হচ্ছে স্ট্রেসটা দেখবো, পীড়ন। আমরা দেখবো হচ্ছে যে পীড়ন, পীড়ন হচ্ছে স্ট্রেস, STRESS, স্ট্রেস, পীড়ন। জিনিসটা হচ্ছে সোজা, একটু জিনিস বুঝতে হবে। আমরা হচ্ছে চাপ পড়েছি, একটা চাপের সিমিলার রাখি। তো এই যে একটা বস্তু আমি ধরে নিচ্ছি, এটা একটা হিউজ পরিমাণ বস্তু, এটা একটা হিউজ পরিমাণ বডি, এই বস্তুটা। এখন এই বস্তুকে আপনি কি করতেছেন? 1000 কেজি ভরের উপর চাপাই দিয়েছেন, ঠিক আছে। তাহলে 1000 কেজি ভর চাপাই দিলে এই কি হবে? নিচের দিকে চেপে যেতে চেষ্টা করবে, মানে হচ্ছে তাকে আপনি ফোর্স দিচ্ছেন, সে সংকুচিত হবে, মানে তার হচ্ছে একটা বিকৃতি হবে। কিন্তু কথা তো কি, বিকৃতি হয়ে যায়। আপনার হচ্ছে টেবিলের উপর কত কি রাখেন? বই রাখেন, হচ্ছে ল্যাপটপ, আরো ওয়েট রাখেন, কিন্তু টেবিল কি হচ্ছে চেপে যায়? টেবিল কি হচ্ছে ভিতরে, মানে বইগুলো কি ভিতরে চলে যায় না? টেবিল একটা প্রতিরোধ করে, বল দেয়। আপনি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বাড়াতে যাবেন, বস্তু বিপরীত মুখে একটা বল প্রয়োগ করবে। বস্তুটা হচ্ছে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। একটা বস্তুকে আপনি যদি টেনে যদি দৈর্ঘ্য বৃদ্ধি করতে চান, ঠিক আছে, একটা হচ্ছে বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এই যে একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, স্প্রিং কে আপনি এদিকে হচ্ছে মানে টেনে তার দৈর্ঘ্য বৃদ্ধি করতে যাচ্ছেন, ঠিক আছে। স্প্রিংটা কি করবে? এর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, এটা -F। যে বিপরীত দিকে বল, এটাকে বলা হয় প্রত্যয়নী বল।
প্রত্যয়নী বল। সিমিলারলি এও একটা প্রতিরোধকারী বল দিবে, এ একটা প্রতিরোধকারী বল দিবে, আর তাকে হচ্ছে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে এফ বল চিন্তা করতেছি, এবং এটা হচ্ছে ক্ষেত্রফলটা এ ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা হচ্ছে কি এ ক্ষেত্রফল। তাহলে পীড়ন যে জিনিসটা হচ্ছে, এই যে পীড়ন, কি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকে পীড়ন বলে। পীড়নের ডেফিনেশন হচ্ছে এফ বাই এ। আমরা চাপ পড়েছিলাম পি ইকুয়াল টু এফ বাই এ। চাপটা হবে এ বাইরের অংশ থেকে, ঠিক আছে। আপনি কি করছেন, বাইরের অংশ থেকে কোন একটা বস্তুর উপর এফ বল যখন প্রয়োগ করতেছেন, তার একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করতেছেন বাইরের কোন এজেন্ট থেকে, সেটা হচ্ছে চাপ। মানে বস্তুটার ভেতর থেকে যে উদ্ভূত বল, যেটা প্রতিরোধ করে একক ক্ষেত্রফলের বল, সেটা কি বলা হয় পীড়ন। পীড়ন ইকুয়াল টু এফ বাই এ। এই এফটা হচ্ছে কি বল, এফটাকে আমরা কি বল বলবো বলেন তো? এফটাকে কি বল বলবো? এফটাকে বলবো মানে প্রত্যয়নী বল, মানে হচ্ছে বাধা দানকারী বল। কে যদি বলে হচ্ছে বাধা দানকারী বল, তা হবে বাধা। এফটা কি হবে, বাধা দানকারী বল বলো, প্রত্যয়নী বল বা বাধা দানকারী বল। এই এফ আর এই এফ কিন্তু একই জিনিস না। হচ্ছে এই এফ, পি এর এফটা হচ্ছে বাইরে থেকে যে, আর এটা হচ্ছে ভেতরে থেকে একটা বস্তুর পীড়ন। আপনি এই বস্তুটাকে 1000 কেজি দিয়েছেন, এখানে আপনি 5000 কেজিও দিতে পারেন, 5000 কেজিও দিতে পারেন। কিন্তু এই বস্তুটা যদি ভেতর থেকে 5000 কেজি প্রতিরোধকারী বল দিতে না পারে, তাহলে বস্তুটা হচ্ছে চুপসে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে। এবং পীড়ন বা হচ্ছে প্রত্যয়নী বল একটা লিমিট আছে, ঠিক আছে। প্রত্যয়নী বল সব সময় এটাকে মানে বাইরের বলকে সে হচ্ছে ক্যান্সেল আউট করতে নাও পারে, ঠিক আছে। এটাকে বলছি এফ বাই এ, পীড়ন। পীড়ন ইকুয়াল টু এফ বাই এ দেখলাম, হ্যাঁ, তাহলে এটাকে মাথায় রাখতে হবে। পীড়ন ইকুয়াল টু এফ বাই এ। তাহলে পীড়নের একক কি হবে? এটা হচ্ছে একটা সাধারণ জিনিস। পীড়নের একক কি হবে বলেন তো দেখি, পীড়নের একক কি হবে? তাহলে পীড়ন একটা হচ্ছে স্কেলার রাশি, চাপ যেমন একটা স্কেলার রাশি, পীড়ন একটা হচ্ছে স্কেলার রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি, পীড়ন একটা স্কেলার রাশি। আর একক হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন, আর এর একক হচ্ছে মিটার। তাহলে এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, বা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে পীড়নের একক, মানে বল আচ্ছা চাপের এককের সমান, এটাকে বলা হয় প্যাসকেল, আমি বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে প্যাসকেল। কারণ তো নিউটন পার মিটার স্কোয়ার সব জায়গায় ইউজ করে। এর মাত্রাটা যদি কেউ বের করতে পারে, তাহলে হচ্ছে চাপের মাত্রাটাই যা হবে তাই। তো মাত্রাটা কি, নিউটন মিটার স্কোয়ার। এটা মাত্রাটা এমন বের করতে হবে, নিউটন মানে কি, এফ ইকুয়াল টু এম এ, মানে হচ্ছে ভর ইনটু হচ্ছে ত্বরণ। তাহলে হচ্ছে নিউটন মানে হচ্ছে ভর, ঠিক আছে। মানে আমরা হচ্ছে নিউটন, তাহলে ভর কি কেজি। নিউটন মানে হচ্ছে ভর একক হচ্ছে কেজি, আর ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে হচ্ছে মিটার স্কোয়ার আছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে হচ্ছে নিউটন মিটার, নিউটন পার মিটার ইনভার্স টু, ঠিক আছে। তাহলে এখানে হবে কেজি মিটার ইনভার্স ওয়ান এস ইনভার্স টু। এটাই হচ্ছে তার হচ্ছে, আমি যদি এই এর মানে নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু প্যাসকেল ইকুয়াল টু কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স টু, এভাবেও থাকতে পারে, কি যে পরীক্ষায় আসতে পারে কোনটা হচ্ছে চাপের একক, তাহলে হচ্ছে পীড়নের একক বা চাপের একক বলতে পারে পরীক্ষায়, এই অপশনটাও আসতে পারে। কারণ এটা সবগুলো মৌলিক এককে ভাগ করছে। এখান থেকে আমরা মাত্রা বের করবো, কেজি হচ্ছে ভর, এম, এম এর হচ্ছে মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে হচ্ছে এম। মিটার, মিটার হচ্ছে দৈর্ঘ্যের মানে এল, এল এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে এল ইনভার্স ওয়ান। এস হচ্ছে সময়ের মাত্রা, টি ইনভার্স টু। এটা হচ্ছে এই পীড়নের মাত্রা, ঠিক আছে। পীড়নের মাত্রা এটা আমরা দেখলাম। পীড়নের ডেফিনেশনটা কি বলবো? পীড়নের ডেফিনেশনটা আমরা কি বলবো? পীড়নের ডেফিনেশন হচ্ছে কোন বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে, ঠিক আছে, বস্তুর আকার আকৃতি পরিবর্তন হচ্ছে ঘটালে বস্তুর ভেতর থেকে বাধা দানকারী বল এই বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি পরিধানকারী বলকে পীড়ন বলে। এখানে বলছে
বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর আকার বা দৈর্ঘ্য পরিবর্তন ঘটে, সেই বস্তুর ভিতর থেকে বাধাদানকারী বলের উদ্ভব হয়। ঠিক আছে, বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বিকৃতি প্রতিরোধকারী বল কি বলা হয়? পীড়ন। হ্যাঁ, এটা হচ্ছে বলে পীড়ন। তাহলে পীড়ন দেখলাম। তারপর দেখলাম অসহ বল বা ভার। হ্যাঁ, অসহ বল বা ভার মানে অসহ বল বা ভার, বা আমি ওজনও বলবো। ঠিক আছে, অসহ বল মানে হচ্ছে এফ। মানে এফ মানে কি, আমি যেটা কথাটা বলতেছি, এই একটা বস্তু, এটা একটা হচ্ছে আপনার হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে হচ্ছে বাইরে একটা টেবিল এরকম আছে। এইখানে আমি হচ্ছে 100 কেজি দিলাম, সে সাস্টেন করলো, 200 কেজি দিলাম সাস্টেন করলো, কিন্তু যখনই এটাকে আমরা 500 কেজি দিলাম সাস্টেন করছি, কিন্তু 501 কেজি দিলাম সে হচ্ছে ভেঙে গেছে। তাহলে সে হচ্ছে যেই বল পর্যন্ত সে সাস্টেন করতে পারে, ঠিক আছে, যে বল পর্যন্ত সে সাস্টেন করতে পারে, সেই বলটাই হচ্ছে অসবল বা হচ্ছে ভার। এখানে বলছে সবচেয়ে কম যে বল প্রয়োগ করলে বস্তুটি ছিঁড়ে বা ভেঙে যায় তাকে হচ্ছে অসবল বলে। হ্যাঁ, এই হচ্ছে এই অংশটুকু লিখলে হবে, সবচেয়ে কম যে বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকেই অসবল বলে বা ভার বলে। তাহলে একটা বিল্ডিং নির্মাণ করার সময় যে রডটা ইউজ করবো, সেই রডটা ভার বা বলটা আমার জানা দরকার। কারণ একটা বিল্ডিং এর এত ওয়েট আছে, তার নিচের ফ্লোরে যে হচ্ছে আমরা হচ্ছে রডটা দিব, তার তো এই ওয়েটটা হচ্ছে মানে হোল্ড করার ক্যাপাবিলিটি থাকতে হবে। যদি তার হচ্ছে ভারের চাইতে বেশি হয়ে যায় তাহলে তো সেটা ভেঙে পড়বে। এগুলো হচ্ছে জানতে হয় যে ভার কত, বল কত। এটা হচ্ছে ভার। সংজ্ঞাটা দাও, সর্বাপেক্ষা কম যে বলে কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ বল বলে। হ্যাঁ, তো এই অসহ বল একক ক্ষেত্রফলের উপর প্রয়োগ করলে যে বস্তু, যে বলের কি বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে আমরা অসহ পীড়ন বলবো। তাহলে অসহ পীড়ন কি? অসহ যে পীড়ন মানে কি, বল বাই ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে এই পীড়ন হচ্ছে, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ। আর যখন অসহ পীড়ন হবে, অসহ পীড়ন যখন হবে তখন কি হবে? ওপরে শুধু অসহ বল হয়ে যাবে, আর ক্ষেত্রফল তো সব জায়গায় একই থাকবে। এটা আমরা বের করতে পারি, অসপূরণ বা অসহ হচ্ছে হচ্ছে ক্ষেত্র। এটা আমরা হচ্ছে বের করতে পারি। এখানে আন্তঃআণবিক বলটা হচ্ছে কথা বলা হচ্ছে। আন্তঃআণবিক বল হচ্ছে কি যে পদার্থের আণবিক গড়ন বিবেচনা করে। এখানে আমরা যে সকল পদার্থের মধ্যে আন্তঃআণবিক বল ক্রিয়া করে, কঠিন পদার্থের মধ্যে ক্রিয়াশীল বলকে সহনশক্তি বল বলে। মানে দুইটা অণুর মধ্যে ক্রিয়াশীল যে বল তাকে বলা হয় কোহেসিভ ফোর্স বলা হয়। ঠিক আছে, একই ধরনের অণুর ভিত্তিতে বলা হয় সহনশক্তি বল বলা হয়। এখানে এই কথাগুলো লেখা আছে, একটু পড়লে লিখলে বুঝতে পারবে। আমরা এবার আরেকটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে হুকের সূত্র। হ্যাঁ, এই কথাটা মানে মাথায় রাখবো, হুকের সূত্র। এটা বই আছে আপনাদের, হুকের সূত্রটা আমি পড়বো। আমরা হচ্ছে অনেকগুলো দেখলাম, এগুলো হচ্ছে পড়তে হবে হচ্ছে ধীরে ধীরে। হুকের সূত্র, হুকস ল। হুকের সূত্র বলছে স্থিতিস্থাপক হচ্ছে সীমাটা বললাম কি জিনিস? স্থিতিস্থাপক সীমা কি মানে যতদূর পর্যন্ত যে বল পর্যন্ত সে হচ্ছে মানে তার স্থিতিস্থাপক ধর্মটা বজায় রাখতে পারে, তার স্থায়ী যে বিকৃতি হবে না, সেই পর্যন্তকে আমরা বলবো স্থির সীমা। আর যে বলে সেটা ছিঁড়ে যাবে সেটা অশুভ বল বা অশুভ ভার বলবো। হ্যাঁ, এটা তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা একদম সহজ সূত্র, সীমার মধ্যে হচ্ছে বস্তুর পীড়ন, যে বস্তুটার পীড়ন যে হবে, পীড়নটা কি জিনিস? পীড়নটা হচ্ছে বস্তুর ভিতর থেকে যে উদ্ভূত বল হবে, বাধাদানকারী বল। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন, হুম, তার বিকৃতির সমানুপাতিক। একদম সিম্পল জিনিস, তার বিকৃতির সমানুপাতিক। মানে তার বিকৃতি যত বেশি হবে তার পীড়ন তত বেশি হবে। এটা মানে তা সে যত দৈর্ঘ্য হবে, যত তাকে টান দিয়ে বড় করতে যাবেন সে তত পীড়ন দেওয়া শুরু করবে, সে তত হচ্ছে বাধা দানকারী বল দেওয়া শুরু করবে। তার ফর্মুলা অনুযায়ী কি হয় হয় এটা হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে সমানুপাতিক উঠে একটা কি আসে? ধ্রুবক আসে। সমানুপাতিক চিহ্নটা উঠে একটা ধ্রুবক আসে, তাহলে এটাকে বলা হয় ধ্রুবক।
ধ্রুবক ইকুয়াল টু হচ্ছে বিকৃতি। ধ্রুবক ইকুয়াল টু বিকৃতি। এখন ধ্রুবককে যদি এক পাশে রাখি, ধ্রুবককে এক পাশে যদি রাখি, তাহলে কি হবে? পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর এই ধ্রুবকের নাম আছে, একটা ধ্রুবকের নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক হচ্ছে মানাঙ্ক, ঠিক আছে। বা বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক, অনেক কথাই বলা হয় তাকে স্থিতিস্থাপক ধ্রুবক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক মানাঙ্ক, সে হয়ে এটা বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি। বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে হুক বলছে স্থিতিশীল সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতে, পীড়ন সমানুপাতে বিকৃতি একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা হচ্ছে পীড়ন বা বিকৃতি, এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা মানাঙ্ক ধ্রুবক বলা হয়, এটা বলে মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে স্থিতিস্থাপক ওই ধ্রুবকের মানটা কি, এটা সরি এর এককটা কি আমাদের বের করতে হবে, স্থিতিস্থাপক গুণাঙ্কের এককটা কি বের করতে হবে। একক কি বের করবো তাহলে? উপর আছে পীড়ন, পীড়নের একক কি নিউটন পার মিটার স্কোয়ার, আর নিচে আছে বিকৃতি, বিকৃতির কোনো একক নাই, ঠিক আছে, একক কিনা আছে, তাহলে এরও একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ারে বা প্যাসকেল, ঠিক আছে, অথবা প্যাসকেল বলতে পারে। তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মানাঙ্কর একক আর পীড়নের একক সমান, এটা গেল হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন আরেকটা জিনিস করতে হবে। তাহলে দেখেন, কোন বস্তুর হচ্ছে দৈর্ঘ্য আছে, একটা বস্তুর হচ্ছে দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্য আছে থাকলে দৈর্ঘ্য বিকৃতি হবে, তাহলে দৈর্ঘ্য পীড়ন হবে, ঠিক আছে। তাহলে এই যে পীড়ন বা বিকৃতি, এটাকে কি বলছি? স্থির গুণাঙ্কের অনুপাত। তাহলে এর অনুপাতে একটা ভ্যালু আসবে, সেটা কি আমরা বলবো হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে ইয়ং এর গুণাঙ্ক আসবে, আচ্ছা আয়তন গুণাঙ্ক আসবে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে হচ্ছে কি হচ্ছে আকার বিকৃতি আছে, এটা বলা হয় হচ্ছে কাঠিন্যের গুণাঙ্ক বলা হয়, এটা নাই আপনাদের বই, যেটা আছে আমি সেটা নিয়ে আলোচনা করছি, ইয়ং এর গুণাঙ্ক, হ্যাঁ, টমাস ইয়ং। ইয়ং গুণাঙ্ক, হ্যাঁ, বা এটাকে নামও বলা হয় দৈর্ঘ্য গুণাঙ্ক, এটাকে ওয়াই দ্বারা, ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করা হয় ইয়ং এর গুণাঙ্ক। হুম? ইয়ং এর গুণাঙ্কর হচ্ছে সংজ্ঞাটাই হচ্ছে স্থিতি স্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। একটি ধ্রুব রাশি, হ্যাঁ, এদের অনুপাত একটি ধ্রুব রাশি বা ধ্রুব সংখ্যা, আমি বলবো ধ্রুব রাশি না বলে আমরা হচ্ছে ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যা এই সংখ্যাকে বস্তুর এই সংখ্যাকে বস্তুর উপাদানের দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক বলে। এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, আমরা হচ্ছে স্থিতিস্থাপক যখন গুণাঙ্ক পড়লাম তখন বলছে পীড়ন বাই বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, কিন্তু এখানে বলছে
দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটাকে বলা হয় দৈর্ঘ্য গুণাঙ্ক। মানে দেখি সিস্টেমটা। এখানে একটা বস্তু আপনি ঝুলায় রাখছেন, এটা একটা তার, একটা হচ্ছে ইস্পাতের তার। তাহলে ইস্পাতের তারের দৈর্ঘ্য হচ্ছে, তারটা এরকম আছে, হ্যাঁ, এরকম এরকম আছে, এটা তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল, তারের দৈর্ঘ্যটা এল। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এখানে একটা, মানে তার হচ্ছে প্রস্থচ্ছেদ মানে হচ্ছে কতটুকু মোটা তার ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হচ্ছে এ, হ্যাঁ, এ। এখন আপনি এক কাজ করছেন, কাজটা কি করছেন? কাজটা করছেন, এখানে একটা ভর ঝুলাই দিয়েছেন, একটা একটা ভর ঝুলাই দিয়েছেন, বড় একটা ভর ঝুলাই দিয়েছেন। তাহলে তার এ অংশটুক বিকৃতি হয়েছে এল, ঠিক আছে, এ অংশটুক বিকৃতি হয়ে গেছে, মানে এখানে ভর ঝুলাই দিয়েছেন, মানে হচ্ছে এখানে একটা বল দিয়েছেন এফ, বলটা ভর, তাহলে হচ্ছে ভর হলে কত হবে, এফ ইকুয়াল টু হবে এম জি, হ্যাঁ, এটা হচ্ছে এম জি, বল ঝুলাই দিয়েছেন আপনি। তাহলে আমরা এখানে এলটা কি, এল এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে আদি দৈর্ঘ্য, এল এর পরিচয় হলো সিস্টেমের আদি দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, সরি দৈর্ঘ্য বিকৃতি না, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। এফটা হচ্ছে বল, ঠিক আছে, প্রয়োগকৃত বল যদি বলি আমরা, হচ্ছে এমটা হচ্ছে ভর, মানে ঝুলানো ভর এটা। তাহলে এখান থেকে বলেন বিকৃতি কি হবে? আপনি কি মাইক্রোফোন অন করতে পারবেন? মাইক্রোফোন অন করা সম্ভব আপনার? আচ্ছা, বিকৃতি কি হবে? তাহলে বিকৃতি হবে এল বাই এল। পীড়ন কি হবে? এফ বাই এ, এটাই তো হবে পীড়ন। তাহলে ইয়ং এর গুণাঙ্ক কি হবে? ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক কি হবে? ওয়াইটা কি হবে ইয়ং এর গুণাঙ্ক? ওয়াইটা হবে দৈর্ঘ্য পীড়ন, এটাই তো দৈর্ঘ্য পীড়ন, পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এর দৈর্ঘ্য পীড়ন কত? এফ বাই এ, এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। এল বাই এল, এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো এভাবেও রাখলে হয়। এ যদি মাথায় না রাখতে পারো, এ হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য এফ বাই এ ইকুয়াল টু এল বাই এল। তাহলে আমরা যদি এখানে ই করি, এফ এ ইকুয়াল টু ক্যাপিটাল এল বাই এল, তাহলে এখানে লেখা হয় এফ ক্যাপিটাল এল, এ স্মল এল, এভাবে লেখা হয়। এভাবে কেউ রাখতে পারে, যে কোনো ভাবে রাখলেই হচ্ছে এফ এল। তাহলে এখানে আরো স্পেসিফিক যাওয়া যেতে পারে, যেহেতু এফটা হচ্ছে বস্তুর ভর, না সরি বস্তুর ওজন, মানে বল অ্যাপ্লাই করা হয়। তাহলে এখানে তাহলে কি হবে, এম ইন্টু জি এল। আর এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, সিস্টেমের প্রস্থচ্ছেদ, তার পাই স্কোয়ার আর ইকুয়াল টু এল। এটাও কেউ মাথায় রাখতে পারে, আমি হচ্ছে এটা মাথায় রাখতে বলবো না, আমি মাথায় রাখতে বলবো আপনাকে এটা, ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইকুয়াল টু এল বাই এল। এবার এটা মাথায় রাখবেন, নাহলে হচ্ছে এফ এল বাই হচ্ছে এল। এই দুইটা, এই দুই অংশে যে কোনো একটা মাথায় রাখবেন। পরবর্তী ক্ষেত্রে যদি ভর এম জি হয়, তাহলে এফ এর মান এম জি, সরি, ওই যে পরবর্তী ক্ষেত্রে ভর যদি এম জি হয়, তাহলে এফ এর মান হচ্ছে আপনি এম জি বসাবেন। যদি অন্য কিছু হয়, অন্য কিছু বসাবেন। এর মান হচ্ছে কি, পাই আর স্কোয়ার। যদি পাই স্কোয়ার না থাকে, ক্ষেত্রফলই দেওয়া আছে, মনে করেন 10 মিটার স্কোয়ার দেওয়া আছে, তাহলে ওটাই বসাবেন, পায়ের স্কোয়ার তখন লাগতেছে না। ঠিক আছে, অনেক সময় হচ্ছে ব্যাস দেওয়া থাকবে, হচ্ছে ডি দেওয়া থাকবে, তখন হচ্ছে আর ইকুয়াল টু ডি বাই টু করে নিতে হবে, অনেক ক্ষেত্রে ব্যাস দেওয়া থাকে। এগুলো কিন্তু একটু সেন্সিয়ার থাকতে হবে করার সময়। এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, তাহলে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এখন জিনিস মাথায় রাখতে হবে, ইয়ং এর গুণাঙ্ক যার বেশি, এটা এখানটা হচ্ছে ইয়ং, হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক যার যত বেশি, sorry, লেখা ভালো হচ্ছে না, যার যত বেশি, সে হচ্ছে তত বেশি স্থিতিস্থাপক।
ইয়ং এর গুণাঙ্ক যার যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। ইয়ং এর গুণাঙ্ক যার যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। এটা সবচেয়ে বেশি ইয়ং এর গুণাঙ্ক বেশি হচ্ছে ইস্পাত। এটা মাথায় রাখতে হবে, ইস্পাত, হ্যাঁ। এটা হচ্ছে তার ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি ইস্পাত, ইস্পাত হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। এটা গেল। তারপর আরেকটা জিনিস পড়বো, আয়তন গুণাঙ্ক। এটা বইয়ে আছে, এটা আমাদের পড়তে হবে। আয়তন গুণাঙ্ক, এটার নামটা হচ্ছে বাল্ক মডুলাস। একে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? বলেন সংজ্ঞাটা কি হবে? স্থিতি স্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই সংখ্যাকে উপাদানের আয়তন গুণাঙ্ক বলে। ঠিক আছে, বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলে। তাহলে আয়তন গুণাঙ্ক হচ্ছে বি, বাল্ক মডুলাস, তাহলে হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন আয়তন বিকৃতি সাধারণত এখানে একটা জিনিস করা হয়। ঠিক আছে, একটা বড় বস্তু ধরেন হচ্ছে এর ভিতরে কিছু আছে, এটা হচ্ছে এর আয়তনটা হচ্ছে কি, ক্যাপিটাল ভি। এর আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি, মানে আদি আয়তন। তাহলে বড়টা কি বলবো আমরা, মাথায় রাখতে হবে, হচ্ছে আদি আয়তন। ঠিক আছে, এটা হচ্ছে আদি আয়তন। এটাকে কি বল করলাম, এফ বল, এর সিস্টেমের উপর এফ বল প্রয়োগ করলাম, দিয়ে এটাকে আমরা ছোট বানায় ফেললাম, সংকুচিত হয়ে গেল জিনিসটা। যে ছোটটা হলো তার আয়তন স্মল ভি বললাম, তার আয়তনটা কি বললাম, স্মল ভি, হ্যাঁ। তাহলে যে স্মল ভিটা কি হবে, আয়তন হ্রাস, সরি স্মল ভি না, স্মল ভি এর সংজ্ঞাটা হলো, এটা হচ্ছে আয়তন হ্রাস। ওটা হচ্ছে ক্যাপিটাল ভি ছিল, এটা আমি বলছি ভি প্রাইম বলবো, হ্যাঁ। ভি মাইনাস ভি প্রাইম ইকুয়াল টু স্মল ভি, এটা বলবো, হ্যাঁ। স্মল ভি হচ্ছে কি বলবো, আয়তন হ্রাস, বা এখানে সাধারণত আয়তন হচ্ছে রাশি হয়, চাপ দিয়ে সংকুচিত করে। আয়তন হ্রাস, অনেক আয়তন বৃদ্ধি হতে পারে। তাহলে সিস্টেমের উপর আমরা হচ্ছে এ বল প্রয়োগ করলাম, এ ক্ষেত্রফলের উপর, হ্যাঁ হ্যাঁ। তাহলে আয়তন হচ্ছে পীড়ন কি হবে, আয়তন হচ্ছে পীড়ন কি হবে, আয়তন পীড়নটা হবে এফ বাই এ। তো এই আয়তন পীড়নকে এফ বাই এ, এটা হচ্ছে ম্যাক্সিমাম বই বা ম্যাক্সিমাম ক্ষেত্রে পি মানে হচ্ছে প্রেসার নামে হচ্ছে ডিফাইন করা হয়। এটাকে বলা হয় প্রেসার নামেই ডিফাইন করা হয়, চাপ নামে এটা ডিফাইন করা হয় পি, আয়তন পৃষ্ঠ পি। আর হচ্ছে আয়তন বিকৃতিটা কি হবে, সরি, আয়তন বিক্রিয়া হবে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, হ্যাঁ, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে হচ্ছে আয়তন হচ্ছে গুণাঙ্ক বাল্ক মডুলাস হচ্ছে কি, এফ বাই এ ইকুয়াল টু স্মল ভি বাই ভি। কেউ যদি এভাবে মাথায় রাখে তা উপরে হবে, তাহলে কি এটাকে বলা হয় পি, এটাকে বলা হয় স্মল ভি বাই ভি। এটাকে যদি বাল্ক মডুলাসকে লেখা হয়, তাহলে বাল্ক মডুলাসকে লেখা হবে পি ভি বাই স্মল ভি। এইটা মাথায় রাখতে হবে, পি ভি বাই স্মল ভি। এইখানে একটা জিনিস আমি পড়াইলাম না, ইয়ং এর গুণাঙ্ক তো কি পাইলাম, ওয়াই ইকুয়াল টু কি, এই দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এর এককটা কি হবে,
একই জিনিস। ওই স্থিতিস্থাপক গুণাঙ্ক যেরকম নিউটন মিটার, ওপরে হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার, নিচে কোনো মিটার ইনভার্স, মিটার পার মিটার এনও নাই, তাহলে এরও একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অথবা কেউ যদি প্যাসকেল করে তা হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউটন পার মিটার স্কোয়ারে এই এককটা ইউজ করবো আমরা, ঠিক আছে। নিউটন পার মিটার স্কোয়ার এর একক। তাহলে এই আয়তন গুণাঙ্করও একক একই কথা, আয়তন গুণাঙ্কর একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তার বাল্ক মডুলাস হচ্ছে তার একক নিউটন বাই মিটার স্কোয়ার। তাহলে আয়তন গুণাঙ্ক আমি বোঝা গেল। আয়তন গুণাঙ্ককে সিস্টেমের অসংনম্যতা বলা হয়, ঠিক আছে। আয়তন গুণাঙ্ককে কি বলা হয়? এই একটা কথা মাথায় রাখবো, আয়তন গুণাঙ্ককে হচ্ছে অসংনম্যতা বলা হয়, অসংনম্যতা বলে, ঠিক আছে। অসংনম্যতা বলে, আয়তন গুণাঙ্ককে সিস্টেমের অসংনম্যতা বলে। অসংনম্য মানে কি? যাকে চাপ দিয়ে ছোট করা যায় না, মানে তার আয়তন পরিবর্তন করা যায় না, এটাকে বলা হয় আয়তন অসংনম্যতা বলে। আরেকটা জিনিস আছে সংনম্যতা। সংনম্যতা, সংনম্যতা মানে কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি, ঠিক আছে। কম্প্রেসিবিলিটি, এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি। এবার হচ্ছে সংনম্যতা। তাহলে সংনম্যতাটা কি? সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। তাহলে আমি এর সংজ্ঞাটা এখানে এভাবে বলতে পারি, সংনম্যতাটা এভাবে বলতে পারি, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সংনম্যতা, ঠিক আছে। তাহলে সংনম্যতা, কম্প্রেসিবিলিটি হচ্ছে এগুলো পরীক্ষায় আসতে পারে সংজ্ঞা। সংনম্যতা হচ্ছে 1/b, ঠিক আছে, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, ঠিক আছে, এটা আমরা বলতে পারি 1/b, এটা হচ্ছে সংনম্যতার একক, সরাসরি সংনম্যতা। এই গেল হচ্ছে পড়া আপনাদের বইয়ের হচ্ছে, এই গেল হচ্ছে পড়া, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে হচ্ছে সংনম্যতা বলা হয়। এখন আর কিছু নাই এখানে, আমি যেভাবে পড়াইলাম হচ্ছে এভাবেই পড়বেন, আর কিছু এক্সট্রা পড়ার কোনো প্রয়োজন নাই। বই যেভাবে দেওয়া আছে, এই যে এখানে পি বা এল, ক্যাপিটাল এল, এগুলো হচ্ছে পড়ার হচ্ছে প্রয়োজন নাই, এগুলো পড়ার হচ্ছে দরকার নেই। এইখানে আরেকটা আমি জিনিস হচ্ছে দেখাই, এখানে তো আর কিছু নাই, আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। জিনিসটা হচ্ছে কি দেখাবো, আশা করি স্ক্রিনটা হচ্ছে দেখা যাচ্ছে। যে পর্যন্ত পড়লাম আমি, এই যে বাল্ক মডুলাস, এই জিনিসগুলো আমি পড়লাম। এখানে হচ্ছে সবচেয়ে ইস্পাত কই, এখানে ইস্পাত দেয় নাই, ঠিক আছে। এগুলো এখানে যে টি লেখা আছে, টি বা এ ওয়াই, এভাবে আপনি সূত্রগুলো মুখস্থ করার হচ্ছে দরকার নেই, আমি যেভাবে দিলাম এভাবে মুখস্থ রাখবেন। এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে পীড়ন বা বিকৃতি। এবার এখানে সবগুলো মোটামুটি পড়লাম, স্থিতিস্থাপকের কথাগুলো আমি ডিটেলসই পড়লাম। মানে পদার্থের তিন অবস্থা, একটা সিস্টেম তিন পদার্থ তিন অবস্থায়, কঠিন, তরল, বায়ু, এই কথাগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো কথা লেখা আছে, এবং এই যে একটু পড়ে শুনি। অণু মৌলিক কণা নয়, অণু থেকে পরমাণু, পরমাণু থেকে ইলেকট্রন, নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে প্রোটন, নিউট্রন। এখন কি হচ্ছে, আমরা এতদিন পড়ছিলাম প্রোটনের মৌলিক কণা, মানে তাই ভাঙা যায় না, বিজ্ঞানীরা বলছে প্রোটন নিউট্রন হচ্ছে ভাঙা যেটা কোয়ার্ক দিয়ে তৈরি, ঠিক আছে, হচ্ছে কোয়ার্ক দিয়ে, হচ্ছে আবার কোয়ার্ক কি দিয়ে তৈরি, স্ট্রিং দিয়ে তৈরি, আবার বলছে স্ট্রিং কি দিয়ে তৈরি, এনার্জি দিয়ে তৈরি, হ্যাঁ, এইভাবে কথা চলে যাচ্ছে। তো পদার্থের ধর্ম এগুলো আমরা অণুকেই একটা আইডিয়াল ধরে নিবো, হ্যাঁ, এই অণু। তাহলে যখন এটা পড়বো, যখন কঠিন পদার্থগুলো কি পড়বো, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল অনেক বেশি, কাছাকাছি থাকে, তার মানে আকর্ষণ বেশি, এই কথাগুলো এখানে সুন্দর করে লেখা আছে। যখন কোনো এই যে
এই যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তার অণুগুলো মুক্ত থাকে, একটি অনেক দূরত্বে থাকে, তখন এবং যখন তরল অবস্থায় থাকে অনেকগুলো তোমার কাছাকাছি থাকে এবং নড়তে পারে, কঠিন অবস্থার কাছাকাছি কিন্তু একটু অনেকটা নড়তে পারে না। এই কথাগুলো এখানে লেখা আছে। এই অণুগুলো এখানে এই যে কথা লেখা আছে, আণবিক ধর্ম হচ্ছে গ্যাস। গ্যাস আগে হচ্ছে কঠিন পদার্থ, কঠিন আণবিক ধর্ম অণুগুলো নিজ অবস্থানে দৃঢ়, অণুগুলোর মধ্যে দূরত্ব খুব কম, অণুগুলো নিজ আটকা পড়ে থাকে, নির্দিষ্ট আকার আছে, চাপ দিয়ে সংকুচিত করা যায় না, হচ্ছে ঢেলে প্রবাহিত হয় না, এটা হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তরল পদার্থের বৈশিষ্ট্য অণুগুলো একটা আরেকটার পাশ দিয়ে যেতে পারে, কাছাকাছি বলে ফাঁকা জায়গা নেই, সহজে প্রবাহিত যে পদার্থ তার আকার ধারণ করে, ঠিক আছে, তার আকার মানে হচ্ছে তরল পদার্থের কোনো হচ্ছে দৈর্ঘ্য নাই, কিন্তু তার কি আছে, আয়তন আছে, চাপ চাপ দিয়ে তরলকে সংকুচিত সাধন করা যায় না, এইভাবে বলছে আণবিক। গ্যাসীয় একটি ছুটতে থাকে ফাঁকা, এইগুলো পড়ে নেবেন, যে পাত্রে রাখা হয় তার আয়তন দখল করে গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করে সহজে প্রবাহিত হয়। এইটা হচ্ছে আর পদার্থের এখানে আণবিক গতিতত্ত্বের কথা এখানে যে লেখা আছে, এখানে খুব বেশি ইনফরমেশন দিয়ে লেখা নেই। এটা একটু এখানে কিন্তু খুব বেশি আমি হচ্ছে একটু নতুনই বানাইছি যে পদার্থের আণবিক গতিতত্ত্ব কি হচ্ছে। আণবিক গতিতত্ত্ব হচ্ছে এমন একটি তত্ত্ব যার মধ্যে বিভিন্ন হচ্ছে ধর্মকে পদার্থের অতি ক্ষুদ্র হচ্ছে কণিকা বা অণু পরমাণুর গতি এগুলো ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে পদার্থ আণবিক তত্ত্ব, এটা পড়ে নেবেন এগুলো, ঠিক আছে। কি জিনিসগুলো হচ্ছে আণবিক তত্ত্বে, গতিতত্ত্বে কি বলছে, পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, হ্যাঁ, এটা একটা, এগুলো হচ্ছে স্বীকার্য। পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, এই কণিকাগুলো অণু বা পরমাণু হতে পারে, কণিকাগুলো সর্বদা গতিশীল থাকে, পদার্থের কণিকাগুলো সর্বদা। তাপমাত্রা যত বেশি হয় কণাগুলোর গতি তত বেশি হয়, এগুলো যখন তাপমাত্রা বেড়ে যায়, আমরা হচ্ছে হিট করি না কোন একটা লোহাকে, যখন গরম করি তার তাপমাত্রা বেড়ে গতি বেড়ে যায়। কণিকাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে, কণাগুলো ফাঁকা স্থান, গ্যাসে ফাঁকা স্থান সবচেয়ে বেশি, কণিকাগুলোর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ দুটাই কাজ করে, ঠিক আছে। কণিকাগুলোর যে সংঘর্ষ ঘটে, মানে কণার ভিতরে সংঘর্ষ ঘটে, স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষের আগে অপরিত থাকে, কণিকা এলোমেলো শব্দে চলাচল করে, এই হচ্ছে দেয়ালে সংঘর্ষ। গ্যাসের চাপ সৃষ্টি পাত্রে দেওয়ার সঙ্গে তাপমাত্রার সাথে সম্পর্কিত, এইগুলো হচ্ছে কথা বলছে। তারপর হচ্ছে তাপমাত্রা বাড়লে অণুগুলোর গতিশক্তি বাড়ে এবং তাপমাত্রা করলে গড় গতিশক্তি কমে, হ্যাঁ, এই কথা কি হচ্ছে সুন্দর, আপনি হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো, এই অংশটুকু দিয়ে দেবো, আপনি পড়ে নেবেন, বইয়ে খুব একটি ক্লিয়ার করে বোঝা নেই। এরপর আরো একটা জিনিস আছে, এই জিনিসটা আমি হচ্ছে পড়াবো। এটা কোনটা দিলাম, পদার্থের এখানে আপনাদের বই আর একটা জিনিস দেখাইছে, এই বই দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা বলছে পদার্থের চতুর্থ অবস্থা, এর নাম শুনেছেন কখনো? পদার্থের চতুর্থ অবস্থা, ফোর্থ স্টেটে বলা হয় প্লাজমা অবস্থা, হ্যাঁ। পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে এটা প্লাজমা অবস্থা, ফার্স্ট হবে এটা হচ্ছে প্লাজমা। সিস্টেমটা এটা হচ্ছে গ্যাসীয় অবস্থার মতো, হ্যাঁ, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থার মতো, এটা মাথায় কিন্তু গ্যাসীয় অবস্থা না। যখন একটা সিস্টেম গ্যাসীয় অবস্থায় থাকে তখন গ্যাসীয় অবস্থায় যে অণুগুলো থাকে সেগুলো কিন্তু চার্জিত থাকে না, সেগুলো কিন্তু যে নিউট্রাল থাকে, নিরপেক্ষ থাকে, মানে এই অণুগুলোর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন গুলো হচ্ছে সরে যায় না, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। কিন্তু যখন অণুগুলো হচ্ছে প্লাজমা অবস্থায় চলে যায়, প্লাজমা মানে কি, এখানে অত্যাধিক আপনি যদি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে গ্যাসের অণুগুলো হচ্ছে এনার্জি হচ্ছে নিয়ে হচ্ছে তার কি আয়নিত হয়ে যায় থাকবে, হ্যাঁ, আয়নিত অবস্থায় থাকবে, মানে হচ্ছে এইরকম ভাবে এটা একটা হচ্ছে টিউব, এই টিউবের ভিতরে যে গ্যাসীয় অণুগুলো থাকবে সেগুলো হচ্ছে আয়নিত অবস্থা হয়ে যাবে, আয়নিত অবস্থা হয়ে যায়, একটা প্লাস মাইনাস মানে একটা পজিটিভ ইলেকট্রন হলে নেগেটিভ, আয়নিত অবস্থা থাকবে। এটা সৃষ্টি হয় কখন, তাহলে হচ্ছে এরা হচ্ছে সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় এখানে লেখা আছে, হচ্ছে আপনি যদি চৌম্বক ক্ষেত্র হিউজ এটাকে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করেন, তাহলে এটা কি হইতে পারে, এই এটা আয়নিত হইতে পারে। বিদ্যুৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলে আয়নিত হইতে পারে, মানে উচ্চ ভোল্টেজ। তারপর হচ্ছে উচ্চ তাপমাত্রা, মানে হচ্ছে সূর্যের কাছাকাছি যে এইগুলো থাকে, যে অণুগুলো থাকে সেগুলো হচ্ছে আয়নিত হয়ে যায়, তাহলে অত্যাধিক তাপমাত্রায় কি হয়, এটা আয়নিত করা যায়। তাহলে কি কি দ্বারা এটাকে করা যায় আয়নিত, বিদ্যুৎ, চৌম্বক, আর আরেকটা কি দ্বারা যায়, হচ্ছে তাপ দ্বারা, অত্যাধিক তাপ দ্বারা হচ্ছে তাপ শক্তি দিয়ে এটাকে আয়নিত করা যায়। এটা হচ্ছে প্লাজমা। প্লাজমাতে সিস্টেমটা হচ্ছে কি এসে থাকে, এর ইলেকট্রন এবং আয়ন, পজিটিভ আয়ন থাকতে পারে। এর আরেকটা ধর্ম হচ্ছে, প্লাজমার আরেকটা ধর্ম হচ্ছে এটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে। প্লাজমা কি করতে পারে,
বিদ্যুৎ পরিবহন করতে পারে, পরিবহন করতে পারে। হচ্ছে গ্যাসীয় অবস্থা বিদ্যুৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। গ্যাসীয় অবস্থা যেমন হচ্ছে উদাহরণগুলো কি বলবো আমি, হচ্ছে সূর্য। সূর্য তো একটা নক্ষত্র, তাহলে যত নক্ষত্র আছে সবগুলো হচ্ছে প্লাজমা অবস্থায় থাকে। বজ্রপাতের সময় হচ্ছে প্লাজমা অবস্থা সৃষ্টি হয়। তারপরে হয় উত্তপ্ত আগুনে কি হয়, তারপর হচ্ছে নিয়ন বাতি, নিয়ন বাতি, ফ্লুorescent ল্যাম্প, তারপর টিউব লাইট। এই যে আমাদের ঘরে টিউব লাইট আছে, টিউব লাইটের ভেতরে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তখন হচ্ছে যেখানে ওখানে গ্যাস থাকে, সাধারণত আর্গন, টিউব লাইটে মেবি আর্গন গ্যাস থাকে, হ্যাঁ। এই গ্যাসটা হচ্ছে আয়নিত অবস্থায় হয়, তখন তার ভিতর দিয়ে ইলেকট্রিক ফিল্ড দিলে দেখা গেছে বিদ্যুৎ পরিবহন। নিয়ন লাইট, বজ্রপাত, এই যে নক্ষত্রের প্লাজমা হচ্ছে তৈরি করে। আমরা ফিশন পদ্ধতিতে ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ভেঙে হচ্ছে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি, হচ্ছে ফিউশন। হালকা নিউক্লিয়াস একত্রিত ফিউশন করে প্লাজমা দেওয়ার চেষ্টা করে, এটি এখন গুরুত্বের বিষয়, ঠিক আছে। ওই হচ্ছে প্লাজমা। তাহলে প্লাজমা একটা চতুর্থ অবস্থা, এখানে কি থাকে, আয়নিত অবস্থায় থাকে, এই কথাগুলো লিখবেন। চারটা অবস্থা দেখলাম, কঠিন, তরল, গ্যাসীয় আর হচ্ছে প্লাজমা। এখানে আরেকটা জিনিসে বইয়ে প্রথমে হচ্ছে রিলেট করছিল, এটা আমি পড়াইনি। এগুলো আর একটু পড়া বাকি আছে, আর একটা ক্লাস নিব আপনার এটার উপরে, আর কিছু ম্যাথ করে দেবে। এখানে হচ্ছে, এখানে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে এরকম। সাধারণত আমি পদার্থকে এইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে প্রবাহী। এটাকে বলতে পারি কঠিন, আর একটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রবাহী পদার্থ। তাহলে এটা মুছে না কেন? যাই হোক, একটা হচ্ছে আমি বলতে পারি কঠিন, আর একটা হচ্ছে প্রবাহী। এই হচ্ছে পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রবাহী হচ্ছে, এটা হচ্ছে প্রবাহী, ঠিক আছে। প্রবাহী আবার হচ্ছে দুই ধরনের হয়। প্রবাহীটা আমার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে তরল, এটা একটা প্রবাহী, আর একটা হচ্ছে গ্যাসীয়, এটা একটা হচ্ছে প্রবাহী। এই হচ্ছে দুইটা প্রবাহী, তরল একটা প্রবাহী, আর হচ্ছে গ্যাসীয় সিস্টেম হচ্ছে আর একটা প্রবাহী। তো তরল একটা প্রবাহী, গ্যাসীয় সিস্টেম আর একটা প্রবাহী। এখানে কি আর কিছু দেওয়া আছে? তরল বায়ু ব্যবস্থা ধর্ম জায়গায় চূড়ান্ত অবস্থা এই যে প্রবাহিত হতে পারে, তরল ও বায়বীয় পদার্থ প্রবাহিত হতে পারে, তাই এই দুটোকে প্রবাহী বলে। এইটা মাথায় রাখতে হবে। কঠিন হচ্ছে তো, আর তরল ও বায়ু এটা প্রবাহিত। মোটামুটি এ বই যা আছে, ঘনত্ব পড়াইলাম, ব্যবহার পড়াইলাম, এটাও পড়ালাম, চাপ পড়াইছি, আর্কিমিডিসের নীতি পড়াইছি, বস্তুর ভেসে থাকা ডুবে যাওয়া পড়াইছি, মুক্তির প্যাসকেলের ফর্মুলা পড়াইলাম, বাতাসের চাপ, এটা একটা পড়বে, এগুলো আমি নেক্সট ক্লাসে পড়াবো। বাতাসের চাপ এটা একটা আছে, তারপর হচ্ছে বাতাসের চাপ যে উচ্চতার সাথে কমে যায়, এটা একটা আছে। তো টরিসেল পরীক্ষাতে, স্যাম্পল পরীক্ষাতে বাতাসের চাপ ও আবহাওয়া, এটা একটা পড়তে হবে। এই কয়েকটা আর আধা ঘন্টা পড়া লাগবে, নেক্সট ক্লাসে আমি এগুলো পড়াই দেবো। কিছু ম্যাথ আছে, তখন আমরা ম্যাথ করবো। আর তেমন এখানে কিছু নেই। তো হচ্ছে একজন আছেন, হচ্ছে আশা করি আমি সবগুলো বুঝাইতে পারছি। একটু মাইক্রোফোনটা অন রাখেন, অন করেন। আপনি কি হচ্ছে বুঝছেন, কোনো কোশ্চিন আছে আপনার?